আমরা কিন্তু বিভিন্ন রকমের আচার তৈরি করে খাই বা আচার তৈরি করি, কিন্তু মাংসের আচারের কথা শুনলেই কেমন জানি অবাক হয়ে যায় যে মাংসের আচার এটা আবার খেতে কেমন বা কিভাবে তৈরি করে। তাই আমি খুব সহজে আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম এই তো আমার তৈরি খুবই লোভনীয় গরুর মাংসের আচার। ভাত, রুটি, খিচুড়ি যে কোনো খাবারের সাথে অনেক বেশি লোভনীয় এই মাংসের আচারটা। যে একবার খাবে এই গরুর মাংসের আচার সে কিন্তু বারবারই খেতে চাইবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের নাটোরের প্রিয় বোন সুমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। ভিডিও শুরুটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কি রান্না করব বা কি রেসিপিটা শেয়ার করব। গরুর মাংসের আচার তৈরি করব। আর এই তো এখানে গরুর মাংসের আচার তৈরি করার জন্য আমি গরুর মাংসর যে কোষ মাংসগুলো এগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আচারের জন্য কিন্তু এভাবে ছোট করে কেটে নিতে হয়। আচারটা তৈরি করার জন্য নিচ্ছি লবণ, আর এই তো এটা হচ্ছে তেঁতুলের কাঠ, আর রসুন, আদা রসুন বাটা, আর এই তো আমার হচ্ছে মেজবানি মশলাটা, আর ভিনেগার, এখানে হচ্ছে সরিষা বাটা, হলুদ মরিচের গুঁড়া ও সরিষার তেল। আচারটা তৈরি করতে যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই তো আচারটা তৈরি করার জন্য মাংসগুলোকে প্রথমে আমি কড়াইয়ে ঢেলে নিলাম। আমি এখানে আধা কেজির মতো মাংস নিয়েছি, একদম কোষ মাংস। এই মাংসর মধ্যে এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এবারে দিয়ে দিব আমার স্পেশাল সেই মেজবানি মাংসের মশলাটা। আর এই মশলাটার কারণেই আমার আচারটা খেতে আরও বেশি মজার হবে। 1 চামচের মতো দিয়ে দিব এই তো মেজবানি মাংসের মশলা। তারপরে দিয়ে দিব খাঁটি সরিষার তেল। আচারটা কিন্তু সরিষার তেল দিয়ে তৈরি করতে হবে। এই মশলাগুলো দেওয়ার পরে এই তো আমি ভালো করে নেড়েচেড়ে মেখে নিচ্ছি। ইচ্ছে করলে হাত দিয়েও মেখে নিতে পারবেন। আর মাখানো হয়ে গেলে এতে আমি পরিমাণ মতো পানি দিব, যাতে মাংসটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে যায়। মাংসটা সিদ্ধ না হলে কিন্তু আচারটা ভালো হবে না বা খেতেও ভালো লাগবে না। আর আমার প্রতিটি ঘরোয়া মশলাই কিন্তু আমি নিজে হাতে তৈরি করি, সেটা আপনাদের মাঝেও সেল করি। হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, আর এই তো মাছ ও সবজির মশলা, আর যেটা দেখতে পেলেন স্পেশাল মাংসের মশলা, খাঁটি সরিষার তেল, সবকিছুই পেয়ে যাবেন আমার কাছে। এছাড়াও পাবেন জবের ছাতু, মিক্স ছাতু, তেঁতুলের আচার, আর হচ্ছে আমের আচার, আমসত্ত্ব, তিলের নাড়ু, নারকেল নাড়ু, আর হচ্ছে চিংড়ি মাছের শুটকির বালাচাও। প্রতিটি খাবার বা প্রতিটি হোমমেড পণ্যই আমার নিজের হাতে তৈরি করা। আর তার সাথে যদি আপনাদের এই গরুর মাংসের আচারটা পছন্দ হয়ে থাকে বা নিতে চান, বা যদি যারা এভাবে বানিয়ে খেতে চান বাড়িতে, তারা কিন্তু এভাবে আমার ভিডিওটা দেখে বানিয়ে খেতে পারবে। আর যারা চাচ্ছেন আমার হাতের বানানো এই তো গরুর মাংসের আচারটা নেবেন, তারাও কিন্তু অর্ডার করতে পারেন এই তো স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে। এখন কিন্তু বিকেল বেলা, আর আমি সকাল থেকে আজকে সারাদিন অনেক কাজ করতেছি। আর এই তো বিকেল বেলা এই তো আমার চুলার উপরে মাংসটা রেখে আমি যাচ্ছি আরেক বাড়িতে হাঁস কিনতে। এই তো দেখুন আমাদের গ্রামের অবস্থা, ডুবে গেছে একদমই পানির নিচে। হাঁসটা যাদের বাড়িতে কিনতে যাচ্ছি তাদের বাড়িতে যেতে হলে এভাবে যেতে হবে, একটু রাস্তা ভালো নেই, এরম ভাবে পানিতে ডুবে গেছে। হাঁসটা আমি বিকেলে যাচ্ছি কিনতে, কারণ খুব তাড়াহুড়া এগুলো রান্না বান্না করতে হবে। আর এত তাড়াহুড়া কিসের সেটা অবশ্যই আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি। আপনাদের ভাইয়ার জন্যই এই তো এত কিছু রান্না বান্না করতেছি আমি। আর এই তো আমার জন্য হাঁস ধরে রাখছে 2টা, আমি 2টা হাঁস নিব। পরে এই 2টা হাঁসের মধ্যে দেখলাম একটা হাঁস একটু ভারী বেশি, আর একটা হাঁস একটু শুকনা। সেই জন্য আমি যেটা ভারী সেটা এখান থেকে কিনে নিলাম। আরেকটা কিনতে হবে, কারণ আপনাদের ভাইয়ার জন্য 2টা হাঁস আমি রান্না করে পাঠাবো। এগুলো হচ্ছে একদম দেশি হাঁস, বাড়িতে পালা হাঁস। আর এই হাঁসের মাংসগুলো অনেক বেশি খেতে মজা। আমাদের গ্রামে কম বেশি সবাই হাঁস মুরগি পালন করে, আর এই তো এলাকাতে খোঁজ করলেই এরকম দেশি হাঁস মুরগি কিনতে পাওয়া যায়। এবার আমি আরেকটা পাশের বাড়িতে চলে আসলাম। এই বাড়িতে অনেকগুলো হাঁস, এই হাঁসগুলো বিক্রি করা হবে। আর হাঁসগুলো অনেক বেশি সুন্দর, শরীরও একদম তরতাজা আছে। তবে আমি একটা হাঁস যেহেতু আগেই কিনে নিছি, সেই জন্য এখান থেকে শুধু একটা নিব। হাঁসগুলো বাড়িতে খেতে আসছে, এই ফাঁকে এই তো হাঁসগুলোকে খেতে দিয়ে হাঁসটা ধরা হবে। হাঁসগুলো তেড়ে আনতে গিয়ে হাঁসের মালিক একদমই ভিজে গেছে, যেহেতু চারিদিকে এখন পানি। এই তো আমি হাঁসের মধ্য থেকেও বড় হাঁস 2টা আমি বেছে ধরে নিলাম। 2টাই আমি হাত দিয়ে দেখবো যেটা ভারী বেশি সেইটা নিব, কারণ হাঁস পিস ভাবে বিক্রি করে, কেজি ভাবে বিক্রি করে না। সেই জন্য ওজন দেখে নিচ্ছি যেন লস না হয়।
হাঁসগুলো আসলেই অনেক বেশি তরতাজা, মাশাআল্লাহ। এখান থেকে আমি বেছে একটা হাঁস কিনে নিলাম। হাঁসগুলো আজকে আর রান্না করা হবে না, কারণ একদমই সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। হাঁসগুলো আমি দুইটাই কালকে রান্না করব। আর এই তো আবারও কাদা পানি সব পেরিয়ে যেতে হবে বাড়িতে। একটা হাঁস আমি নিয়ে যাচ্ছি, আর একটা হাঁস আমার ফুপু নিয়ে চলে গেছে আগে, কারণ একা হাতে এই তো দুইটা হাঁস একজনে নিয়ে হাঁটতে পারবে না, যে অবস্থা রাস্তার। একা একাই একটু ভিডিও করতেছিলাম, আর এই তো আস্তে আস্তে হাঁসটা নিয়ে হেঁটে যাচ্ছিলাম। আপনারা কিন্তু আমার এই তো আগের ভিডিওটা দেখছেন, সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের ভাইয়ার জন্যই এত কিছু তৈরি করতেছি, তিলের নাড়ু, নারকেল নাড়ু, গরুর মাংস। সেই ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর গরুর মাংসটা রান্না শেষ করে আমি আবার এই তো গরুর মাংসের আচারটা তৈরি করতে শুরু করেছি। আর আচারটা ওই তো চুলার উপরে বসিয়ে দিয়ে মাংসটা সিদ্ধ হতে দিয়ে আমি আবার হাঁস কিনতে চলে আসছি। সারাদিন একটু অবসর পাই নাই, আর এই তো বাড়িতে চলেও আসছি দুইটা হাঁস নিয়ে। আর ওই তো আমার নানা নানি দুইজনে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, ভ্যান দেখতেছে, বাড়িতে যাবে সেই জন্য। 2 দিন হচ্ছে আমার নানা নানি আসছিল, 2 দিন থেকে এই তো চলে যাচ্ছে। নানিকেই চুলার পাড়ে বসিয়ে দিয়ে আমি হাঁস কিনতে গেছিলাম, আর এই তো দেখুন একদম ভিজে গেছি। হাঁস দুটাকে বাড়ির মধ্যে এই তো রেখে এসে আবার এই তো বসেছি চুলার পাড়ে। নানি ভয়ে ভয়ে চুলায় জাল দিচ্ছে, আর চুলাটা বন্ধ করে রাখছিল শেষে, কারণ একদম পানিটা শুকিয়ে যাচ্ছিল। কিন্তু নানি তো জানে না যে আমি একদম মাংসের পানি শুকিয়ে ফেলবো, তাই আবার চুলার জালটা বাড়িয়ে দিলাম। আর এখন মাংসের পানিটা একদম শুকিয়ে ফেলবো, জাল করে নেব। আর ওদিকে ওই তো আমার নানি, নানা আর খালা ভ্যান গাড়িতে উঠতেছে বাড়িতে যাওয়ার জন্য। আমার খালাদের নানাদের বাড়ি হচ্ছে আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে, মানে পাশের গ্রামেই। বেশি দেরি লাগে না যেতে, 5 মিনিটের এই তো ভ্যান গাড়িতে রাস্তা। এদিকে মাও বাড়িতে নেই, মা গেছে দুপুরবেলা বোনের বাড়িতে। বোনের চাচা শ্বশুর মারা গেছে, হঠাৎই খবর আসছে। আর এই তো মা, আব্বা আর আমার ছোট ছেলেকেও নিয়ে গেছে মা। মায়েরাও চলে আসবে মাটি দেওয়া হলে লাশটাকে। মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, আর আমি মাংসর ঝোলটাকে একদম শুকিয়ে নাড়াচাড়া করে, মানে একটু ভেজে নিয়ে তারপরে নামিয়ে নিলাম। আচার তৈরির প্রথম ধাপ শেষ হলো, এবার দ্বিতীয় ধাপ। ওই কড়াইয়ে এই তো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর সরিষার তেলের পরিমাণ একটু বেশি করে দিতে হবে। এবার দিয়ে দিলাম 2টা তেজপাতা, এলাচ ও হচ্ছে দারচিনি এবং কয়েকটা শুকনা মরিচ। এগুলো একটু তেলে ভেজে নেব। এই গরুর মাংসর আচারটা বানিয়ে আপনাদের ভাইয়াকে যদি পাঠাই, এটা কিন্তু আপনাদের ভাইয়া অনেক দিন পর্যন্ত নিশ্চিন্তে বাহিরে রেখেও, মানে ফ্রিজে না রেখেও খেতে পারবে। আর আমি যেভাবে আচারটা আজকে তৈরি করব, সেটা যদি আপনারা ফলো করেন, আপনারাও তৈরি করতে পারেন। পরিবারের প্রিয় মানুষদেরকে অনেকটা মজা করে খাওয়াতে পারবেন। আর আমার মতো যে সকল প্রিয় ভাই বোনদের প্রিয় মানুষগুলো দূর প্রবাসে থাকে, তারাও কিন্তু আমার মতো করে তৈরি করে এভাবে পাঠাতে পারেন। ওই তো তেলের মধ্যে ওগুলো যখন ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি রসুন কোয়া। আর রসুন কোয়াও আমি কয়েক মিনিট, মানে 3-4 মিনিট একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আবারও দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ, আর লবণ, মানে পরিমাণ মতো 1 চামচ লবণ দিলাম। আদা রসুন বাটাটাও একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরেই তো রান্না করা মাংসটা দিয়ে দিলাম। সব মশলাগুলো আসলে সময় মতো বুঝে শুনে দিতে হবে, আর এভাবে একে একে মশলাগুলো অ্যাড করতে হবে। আর গরুর মাংসের আচারটা তৈরি করতে হবে অনেকটা সময় নিয়ে, চুলার জাল একদম কমিয়ে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো শুকনা মরিচ গুঁড়ো, আর এই তো হলুদ গুঁড়ো। এভাবেই মশলা গুঁড়োগুলো একে একে দিচ্ছি, আর নাড়াচাড়া করে এই তো মাংসগুলোকে ভাজতেছি। চুলার জালটা যদি জোরে জ্বলে, এই তো মশলাগুলো পুড়ে যাবে, আর আচারটা খেতেও তিতা লাগবে। এই জন্যই মাংসটা এমনভাবে জাল করে আস্তে আস্তে আচারটা তৈরি করতেছি। মাংসটা ভাজাও হচ্ছে, আবার মশলাগুলোও পুড়তেছে না। মাংসের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আচারের যে একটা কালার, সুন্দর কালার এসে যাচ্ছে। যারা আচারটা তৈরি করতে চাচ্ছেন, তারা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আচারটা তৈরি করা না দেখলে পারবেন না। এবারেই তো দিয়ে দিলাম বেটে রাখা সরিষা বাটা, এখানে 2 চামচের মতো হবে। সরিষা বাটা দেওয়ার পরেও এই তো আবারও নাড়াচাড়া শুরু করে দিছি। যে কোনো জিনিস সুস্বাদু করে রান্না করতে হলে একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। আচারটা যাতে একদম দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে, সেই জন্য আমি এখানে ব্যবহার করব ভিনেগার। 1 কাপ পরিমাণে এই তো ভিনেগার নিয়ে নিলাম। যাদের বাড়িতে ভিনেগার নাই, তারা কিন্তু লেবুর রসটাও আপনারা ব্যবহার করতে পারেন। যারা লেবুর রস দিয়ে আচারটাকে ভালো রাখতে চান, তারা 2টা লেবু চিপে রসটা দিয়ে দিবেন।
এখনো 2টা জিনিস দেওয়া বাকি আছে আচারের মধ্যে, একে একে এখন দিয়ে দিব। আমি 2টা তেঁতুল অনেক সময় ধরে ভিজিয়ে রেখে ওইটার যে কাঠ বের হয়েছে ওই তেঁতুলের কাঠটাই দিয়ে দিচ্ছি আচারের মধ্যে। আচার মানে তো টক ঝাল মিষ্টি, আর এই তো টক ভাবটা আনার জন্যই আমি তেঁতুলের কাঠটা দিলাম। আর মিষ্টির জন্য কিন্তু শেষে অল্প পরিমাণে চিনি ব্যবহার করতে হবে আচারে। আচারটা শেষ পর্যায়ে নাড়াচাড়া করতে করতে এরকম কালার এসে গেছে, আর মাংসটাও কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তবে মাংসগুলোকে ভাজতে ভাজতে একদম শুটকির মতো করা যাবে না, তাহলে আচারের যে মাংসগুলো সেগুলো খেতে ভালো লাগবে না, একদম চিমড়া হয়ে যাবে। গরুর মাংসের টুকরোগুলো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আমি কেমনভাবে ভেজেছি বা আচারটা তৈরি করলাম। একদম পারফেক্টভাবে তৈরি করা হচ্ছে আমার এই তো গরুর মাংসের আচারটা। আচারে যেহেতু ঝাল এই তো টক দুটোই আছে, এখন মিষ্টি ভাবটা আনার জন্য আমি এখানে সামান্য পরিমাণে চিনি দেব। আচার তৈরি করতে চিনি লাগবে সেটা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, এই তো পরবর্তীতে চিনির কথা বলে দিলাম যে চিনিটা এরকম অল্প পরিমাণে দিয়ে দিবেন আচারে। আর এই চিনিটা দেওয়ার পরে আর একটু সময় ধরে নাড়াচাড়া করে তারপরে আচারটা নামিয়ে নিতে হবে। আরেকটি কথা, আচারটা নামানোর আগ দিয়ে দিতে হবে এই তো মশলার গুঁড়ো। এইটা হচ্ছে আমার মেজবানি মাংসের মশলার গুঁড়ো, এইটা দিয়েই কিন্তু মাংসের আচারটা তৈরি করলে অনেক বেশি মজার হয় খেতে। এই মশলাটা দেওয়ার পরে এই তো নাড়াচাড়া করতেছি, আর আচার থেকে সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। সরিষা বাটা, খাঁটি সরিষার তেল, শুকনা মরিচ, আর এই তো গরুর মাংসের যে একটা ঘ্রাণ, আমার এই স্পেশাল মাংসের মশলার ঘ্রাণ, সব মিলিয়ে আচারের ঘ্রাণটা যা দুর্দান্ত আসতেছে এটা দেখে অনেক বেশি লোভ লাগতেছিল। সত্যি আমার আচারটা যে এত সুন্দরভাবে তৈরি করতে পারবো সেটা আমি বুঝতে পারি নাই, কারণ এই আচারটা আজকে আমি প্রথমই তৈরি করতেছি, আর এত সুন্দরভাবে তৈরি হয়েছে একদম পারফেক্ট। আমি একটু কিন্তু আচারটা চেখেও দেখেছি, অনেক অনেক বেশি মজার ছিল। আর গরুর মাংসের আচার খেতে যে এত বেশি মজার হয় সত্যি আমি আগে জানি না। এখন থেকে আর মাংস রান্না করব না, এভাবে আচার তৈরি করে রেখে দিব, তাহলে বাচ্চারাও যে কোনো টাইমে এইভাবে এই আচার দিয়ে ভাত খেতে পারবে। শুধু ভাত না, রুটি, লুচি, পরোটা, যে কোনো বিরিয়ানি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে এই তো এই আচারটা। খিচুড়ির কথা তো বলতেই ভুলে গেছি, খিচুড়ির সাথে আরও বেশি মজার হয় খেতে। আচারটাকে একদম ঠান্ডা করে তারপরে তো বয়মে ভরে নিচ্ছি। আমি একটা প্লাস্টিকের বয়মে ভরে নিচ্ছি, যেহেতু এটা আপনাদের ভাইয়ার কাছে পাঠাবো। কাচের জারে যদি ভরতাম তাহলে কাচের জারে যেহেতু অনেক দূরে যাবে, ভেঙে যাওয়ার ভয় আছে, সেই জন্যই প্লাস্টিকের বয়মে ভরে নিচ্ছি। বাড়িতে খাওয়ার জন্য আপনারা এরকম কাচের জারে রেখে দিবেন, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আচারটা। আর যে কোনো আচার ডুবো তেলে রেখে দিতে হবে, তাহলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আমার আচারের তেলের পরিমাণ একটু কম হয়েছে, আমি তেল আবারও সরিষার গরম করে আচারে দেব। আর এই তো গরুর মাংস যে আমি ভেজে রান্না করছিলাম সেগুলো বাটিতে ভরে নিচ্ছি, ফ্রিজে রেখে দেবো। সেই জন্য এক আপু ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আসলে গরুর মাংসটা কিভাবে আপনি রান্না করে রেখে দিবেন বা দূরে পাঠাবেন যে এটা নষ্ট হবে না। এই তো মাংসটাকে আমি ভাজা ভাজা করে রান্না করে নিচ্ছি, এই মাংসটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। আর যখন যার মাধ্যমে পাঠাবো একদম ফ্রিজ থেকে বের করে সেভাবে পাঠিয়ে দেব। আর এই ভাজা মাংস ফ্রিজ থেকে বের করার পরেও কিন্তু 2 দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। এভাবেই আমি যে কোনো মাংস রান্না করে আপনাদের ভাইয়ার কাছে পাঠাই। তবে গরুর মাংসের আচারটা আমি কিন্তু ফ্রিজে রাখবো না, এভাবেই রেখে এভাবেই পাঠিয়ে দিব, নষ্ট হবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।